প্রিয় শিক্ষার্থী, প্রথম পত্রের তৃতীয় ধাপের 3টা ধাপেই লেকচার শেষ করার কথা ছিল, কিন্তু আরও কিছু তথ্যের জন্য শেষে আর একটা ধাপ বৃদ্ধি করছি। যেটা বলছিলাম 5 নম্বর, সময় পরিবর্তন হওয়া সত্ত্বেও কখনো কি বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য এক হতে পারে? ব্যাখ্যা করো। সময় পরিবর্তন হওয়া সত্ত্বেও বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য এক হতে পারে। এক্ষেত্রে প্রকল্পের কোনো মূলধন ব্যয় থাকতে পারবে না এবং প্রকল্পের ঝুঁকির পরিমাণ শূন্য হবে। এছাড়া অর্থনীতিতে কোনো প্রকারের মূল্যস্ফীতি থাকতে পারবে না। সুতরাং সুদের হার শূন্য হলে সময় পরিবর্তিত হওয়ার পরও বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান হতে হবে। 6, কখন সুদের হার বৃদ্ধি করা হলেও বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান হবে? ব্যাখ্যা করো। সুদের হার বৃদ্ধি করা হলে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য কখনো সমান হবে না, কারণ সুদের হারের সাথে বর্তমান মূল্যের বিপরীত সম্পর্ক এবং ভবিষ্যৎ মূল্যের সমমুখী সম্পর্ক বিদ্যমান। সুতরাং সুদের হার বৃদ্ধি পেলেও বর্তমান মূল্য কমে যাবে এবং ভবিষ্যৎ মূল্য বেড়ে যাবে, কিন্তু কখনো সমান হবে না। 7, বিনিয়োগের আয়ের হার নির্ণয়ে অর্থের সময় মূল্য কীভাবে কাজ করে তা বর্ণনা করো। অর্থের সময় মূল্য ধারণা অনুযায়ী আজকের 1 টাকার মূল্য ভবিষ্যতের 1 টাকার মূল্যের সমান হবে না। মুদ্রাস্ফীতির কারণে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। বিনিয়োগের আয়ের হার নির্ণয়ের সময় একজন বিনিয়োগকারীকে ভবিষ্যতের অনিশ্চয়তা, সুযোগ ব্যয়, মুদ্রাস্ফীতি ইত্যাদি লক্ষ্য রেখে প্রত্যাশিত আয়ের হার নির্ধারণ করতে হয়। এতে করে তার সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়। এভাবেই বিনিয়োগের আয়ের হার নির্ণয়ে অর্থের সময় মূল্য ধারণাটি কাজ করে থাকে। 8, কোন পদ্ধতির মাধ্যমে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় তা ব্যাখ্যা করো। চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ার মাধ্যমে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়। চক্রবৃদ্ধি বলতে সুদ ও আসল উভয়ের উপর পৌনঃপুনিকভাবে সুদ নির্ধারণ করাকে বোঝায়। আর বর্তমান মূল্যকে চক্রবৃদ্ধির ভিত্তিতে বৃদ্ধি করে প্রকল্পের শেষ দিনের মূল্য নির্ণয় করাকে চক্রবৃদ্ধিকরণ বলা হয়। অন্যভাবে বলা যায় যে কোনো প্রকল্পের নগদ প্রবাহসমূহের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের কৌশলকে চক্রবৃদ্ধিকরণ বা যৌগিককরণ বলা হয়। 9, কোন পদ্ধতির মাধ্যমে কোনো প্রকল্পের বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হবে তা ব্যাখ্যা করো। কোনো প্রকল্পের বিনিয়োগের পরিমাণ কত সুদের হারে বা কত সময়ের মধ্যে দ্বিগুণ হবে তা 3টি সূত্রের মাধ্যমে বের করা যায়। এক্ষেত্রে সুদের হারের চক্রবৃদ্ধির ধরন অনুযায়ী সূত্র 3টি ব্যবহার করতে হয়। যেমন রুলস 72, যদি সুদের হারের বার্ষিক চক্রবৃদ্ধি অর্থাৎ M1 হয়, তাহলে বিনিয়োগ দ্বিগুণ হওয়ার সময় n = 72/1 এবং সুদের হার I = 72/n হবে। রুলস 69, দৈনিক বা অবিরত চক্রবৃদ্ধি পদ্ধতি। যদি সুদের হারের চক্রবৃদ্ধি দৈনিক বা অবিরত হয়, তখন বিনিয়োগ দ্বিগুণ হওয়ার সময় n = 69/i এবং সুদের হার I = 69/n হয়। রুল 69, অর্ধ চক্রবৃদ্ধি। যদি সুদের হারের চক্রবৃদ্ধি অর্ধবার্ষিক হয় অর্থাৎ M = 2,
হয় তখন বিনিয়োগের দ্বিগুণ হওয়ার সময় n ইকুয়াল টু 0.35 প্লাস 69 ডিভাইডেড বাই i, এবং সুদের হার i সমান সমান 0.35 প্লাস 69 ডিভাইডেড বাই n হয়। 10. যে বিনিয়োগের মেয়াদ অসীম তার বর্তমান মূল্য নির্ণয় প্রক্রিয়া ব্যাখ্যা করো। যে বিনিয়োগ প্রকল্পের কোনো মেয়াদ থাকে না, অর্থাৎ মেয়াদ অসীম এবং একটা নির্দিষ্ট সময় পর পর নগদ প্রবাহ ঘটে, তাকে চিরস্থায়ী বার্ষিক বৃত্তি বলে। চিরস্থায়ী বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রের সাহায্যে বের করা যায়, যেমন প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু পিরিয়ডিক ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই কে। সুতরাং চিরস্থায়ী বার্ষিক বৃত্তি হতে প্রাপ্তব্য নগদ প্রবাহকে সুদের হার দ্বারা ভাগ করলে বর্তমান মূল্য পাওয়া যায়। 11. অর্থের সময় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে সুদের হারের ভূমিকা ব্যাখ্যা করো। অর্থের সময় মূল্য ধারণাটি 4টি প্রধান উপাদানের উপর নির্ভরশীল, যেমন সুদের হার, প্রকল্পের মেয়াদ, নগদ প্রবাহ এবং সুদের বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা। অর্থের সময় মূল্যের অন্যতম মূল ভাব হল সময়ের পরিবর্তনের সাথে সাথে মুদ্রাস্ফীতি কিংবা মুদ্রা সংকোচের কারণে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস বৃদ্ধি ঘটে। অর্থাৎ আজকের 1 টাকার মূল্য কালকের 1 টাকার মূল্য সমান হবে না। মুদ্রাস্ফীতির কারণে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। এই কারণে কোনো প্রকল্পের সময় বাড়ার সাথে সাথে সুদের হারও বৃদ্ধি পায়। সুতরাং অর্থের সময় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে সুদের হারের ঋণাত্মক প্রভাব বিদ্যমান। 12. অসমান নগদ প্রবাহ যুক্ত প্রকল্পের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া বর্ণনা করো। মিশ্র নগদ প্রবাহ বা অসমান নগদ প্রবাহ ভিত্তিক প্রকল্প বলতে সেই ধরনের প্রকল্পকে বোঝায় যাদের মেয়াদ পূর্তির আগ পর্যন্ত বিভিন্ন পরিমাণের নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ ঘটে থাকে। এই ধরনের প্রকল্পের বর্তমান মূল্য বের করার জন্য নগদ প্রবাহসমূহকে তাদের নিজস্ব সময়ের প্রেক্ষিতে সুদের হার দ্বারা বাটাকরণ করা হয়। অসমান নগদ প্রবাহ প্রকল্পের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ আনইকুয়াল ক্যাশ ফ্লো ইকুয়াল টু ক্যাশ ফ্লো ফার্স্ট ডিভাইডেড 1 প্লাস কে নাম্বার অফ ইয়ার্স প্লাস ক্যাশ ফ্লো ডিভাইডেড 1 প্লাস কে নাম্বার অফ ইয়ার্স প্লাস এরকম বিভিন্ন বছরের অনিয়মিত আনইকুয়াল নগদ প্রবাহ হতে পারে। 13. যে পদ্ধতির মাধ্যমে একটি অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হয় তা ব্যাখ্যা করো। বাটাকরণ পদ্ধতির মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বর্তমান মূল্য বের করা হয়, অর্থাৎ বর্তমান মূল্য বের করার কৌশলকে বাটাকরণ বলে। কোনো প্রকল্প হতে ভবিষ্যতে প্রাপ্তব্য নগদ প্রবাহসমূহকে সুদের হারের মাধ্যমে বাটা করে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়। বাটাকরণ প্রক্রিয়ায় বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র ব্যবহার করা হয়, যেমন প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস কে টু দি পাওয়ার n। 14. ভোগ অগ্রাধিকার অর্থের সময় মূল্য পছন্দকে কিভাবে প্রভাবিত করে? ভোগের ক্ষেত্রে মানুষ স্বভাবতই ভবিষ্যতের চেয়ে বর্তমান সময়কে প্রাধান্য দিয়ে থাকে, কারণ ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। কোনো দ্রব্য বা সেবার বর্তমান ভোগ অগ্রাধিকার অর্থের সময় পছন্দ প্রবণতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে,
কারণ মানুষ মনে করে ভবিষ্যতে কোনো দৈব ঘটনা, অসুস্থতা কিংবা মৃত্যুর কারণে দ্রব্য বা সেবার ভোগ করা সম্ভব নাও হতে পারে। তাই তারা ভোগের ক্ষেত্রে বর্তমান সময়কে প্রাধান্য দিয়ে থাকে। 15 অগ্রিম বার্ষিক বৃত্তির টাকা কেন সাধারণ বার্ষিক বৃত্তির টাকার চেয়ে বেশি হয় ব্যাখ্যা করো। অগ্রিম বার্ষিক বৃত্তির ক্ষেত্রে কোনো প্রকল্পের অভ্যন্তরীণ নগদ প্রবাহ সমূহ বছরের শুরুতে আগমন ঘটে। পক্ষান্তরে সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে অভ্যন্তরীণ নগদ প্রবাহ সমূহ বছর শেষে আগমন ঘটে। অগ্রিম বার্ষিক বৃত্তির ক্ষেত্রে নগদ প্রবাহ কোনো বছরের শুরুতে ঘটে বিধায় উক্ত নগদ প্রবাহকে পুনরায় এই বছরের জন্য বিনিয়োগ করা যায়। কিন্তু সাধারণ বার্ষিক বৃত্তির ক্ষেত্রে নগদ প্রবাহ বছরের শেষে ঘটায় পুনঃবিনিয়োগের সুবিধা পাওয়া যায় না, ফলে অতিরিক্ত মুনাফার সুযোগ ঘটে না। এই কারণেই অগ্রিম বার্ষিক বৃত্তির টাকা সাধারণ বার্ষিক বৃত্তির টাকার চেয়ে বেশি হয়ে থাকে। 16 কার্যকরী সুদের হার কিভাবে নির্ণয় করা যায় ব্যাখ্যা করো। নামিক সুদের হারের সাথে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা সমন্বয় করে কার্যকরী সুদের হার বের করা হয়। নিম্ন সূত্রের মাধ্যমে ইআইআর নির্ণয় করা হয়। ইআইআর বা ইএআর সমান সমান 1 প্লাস আই ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1। 17 সুদ হলো অর্থের মূল্য হ্রাসজনিত ক্ষতিপূরণ ব্যাখ্যা করো, বা মুদ্রাস্ফীতি কিভাবে অর্থের সময় পছন্দকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। সময় পরিবর্তনের সাথে সাথে মুদ্রাস্ফীতির কারণে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ আজকের 100 টাকা দিয়ে যে পরিমাণ দ্রব্য বা সেবা ভোগ করা যায়, ভবিষ্যতের যে কোনো সময় উক্ত 100 টাকা দিয়ে কম পরিমাণ দ্রব্য বা সেবা ভোগ করা যাবে। কোনো প্রকল্পের বিনিয়োগকৃত মূলধন যাতে বর্তমান ভোগের চেয়ে ভবিষ্যতের ভোগের পরিমাণ বেশি হয়, এই জন্য সুদের ব্যবস্থা করা হয়। আর এই অর্থায়নের দৃষ্টিকোণ থেকে সুদের এই ব্যবস্থাকে অর্থের মূল্য হ্রাসজনিত ক্ষতিপূরণ বলা হয়। 18 চক্রবৃদ্ধি সুদের সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যৎ মূল্যের উপর কী প্রভাব পড়ে। চক্রবৃদ্ধি সুদের সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যতে সুদের পরিমাণ বাড়তে থাকে। যেমন 100 টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছর পরে হবে ফিউচার ভ্যালু 110 টাকা, কিন্তু 2 বার চক্রবৃদ্ধি করা হলে তার ফিউচার ভ্যালু হবে 110 টাকা 10.25 টাকা। আবার 4 বছরে চক্রবৃদ্ধি করা হলে সূত্র অনুযায়ী 100 ইন্টু 1 প্লাস ডিভাইডেড টু দি পাওয়ার n সূত্র ব্যবহার করে 4 বছরের টাকার মূল্য হবে 110 টাকা 38 পয়সা। অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা বাড়তে থাকলে ভবিষ্যৎ মূল্য বাড়তে থাকে। তো এই হলো তৃতীয় অধ্যায়ের শেষ ধাপ। সবাইকে ধন্যবাদ।